এবিটিএ টেস্ট পেপার ক্লাস 10-এর 2024-2025 পেজ নম্বর 357 ও 358 পেজের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেই শর্ট কোশ্চেনগুলো শুরু করছি। অর্থাৎ সেট নম্বর হচ্ছে 14 নম্বর। এমসিকিউ একটা, বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? এখানে আমাদের মূলধনটা কে ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে, কে ধরে নেওয়া আছে, মূলধনটা কে। সুদটা আমাদের এইখানটা, এইটা হচ্ছে সুদ, মানে এইটা হয়ে যাবে আই এবং এইটা হবে আর এবং এইটা হচ্ছে টি, ঠিক আছে। তাহলে আই সমান PTR/100 ফর্মুলাটা করেছি, আই সমান PTR/100 এই ফর্মুলাটা করা হয়েছে। তাহলে আয়ের মান কত না PNR/25 ইকুয়াল টু পি এর মান হচ্ছে কে ইন্টু এন, টি এর মান এন ইন্টু আর এর মান হচ্ছে X/100, কাটাকাটি করলে 4, অর্থাৎ PR ইকুয়াল টু KX/4। এক্স নয়, মূলধনটা বের করতে বলেছে, তাহলে কে ইকুয়াল টু কত হবে 4PR/X, 4PR/X হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এখানে অপশানে এই অপশানটি নিয়ে এই অপশানটি দেওয়া নেই এখানে, তাহলে কি হবে না কে এর মানটা হবে সঠিক 4PR/X। এর পরের অঙ্ক, AX² + BX + C = 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে, শর্ত কি নিরূপকটা 0, অর্থাৎ B² - 4AC 0, অর্থাৎ -4AC সমান -B², মানে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে C = B²/4A, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, বৃত্ত দুটির পরস্পরকে বহিঃস্পর্শ করছে, বৃত্তটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? বাইরে বাইরে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব যোগ হয়ে যায়, অর্থাৎ দুটো বৃত্তকে যোগ করে দেওয়া হয়েছে, কত ব্যাসার্ধগুলো যোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 8 সেন্টিমিটার, অর্থাৎ অপশান নম্বর ডি। আর অন্তঃস্পর্শ করলে কি হয়, বিয়োগ করে দেওয়া হয়। এরপরে তার 4 দাগের অঙ্কটা, সাইন 43 ডিগ্রি কস 47 এবং একই রকমভাবে কস সাইন, মানে সাইন অফ A + B এর ফর্মুলা ওটা আর কি, এটা আমাদের একটাই ফর্মুলা আছে, এমনি ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করা হয় সাইন অফ A + B, অর্থাৎ সাইন অফ 90 মানে হচ্ছে 1, এর অ্যান্সার হয়ে যাবে 1। তাহলে এটা কি করেছি আমরা, এটা ফর্মুলাটা ক্লাস 10-এ নেই, তার জন্য কি করা হয়েছে, এই কস যেটা আছে সেই কসটাকে আমরা 90 ডিগ্রি - 43 করেছি, আর এইখানে এটাকে করেছি কি 90 ডিগ্রি - 43, অর্থাৎ 47কে 43-তে ট্রান্সফার করছি। তাহলে কত হবে, সাইন দুটোই সাইন, এখানেও দুটোই সাইন হয়ে যাবে, এখানে দুটো সাইন, এখানে সাইন স্কোয়ার মানে 43 প্লাস কস স্কোয়ার 43 মানে হচ্ছে 1, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তার আয়তন বৃদ্ধি পাবে কত গুণ? তাহলে শঙ্কুর ক্ষেত্রে আয়তন কত 1/3 πr² × h, এবং ব্যাসার্ধটাকে দ্বিগুণ করতে অর্থাৎ 2r করা হয়েছে, 1/3 পাই 2r তার হোল স্কোয়ার × h, মানে 4 × 1/3 πr² × h, এর কত গুণ, 4 গুণ বৃদ্ধি পাবে, সুতরাং অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক। এবারে 6টা, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা থেকে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো অজাইব, ঠিক আছে, অজাইব, অর্থাৎ অপশান নম্বর বি, মধ্যমা পাওয়া যায় অজাইব লেখচিত্রের সাহায্যে। শূন্যস্থান পূরণে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হার বৃদ্ধি পেলে সেটি হয় সমাহার বৃদ্ধি, সেটি হয়ে যায় সমাহার বৃদ্ধি, ঠিক আছে, সেটাকে বলা হয় সমাহার বৃদ্ধি। এখানে 2 দাগের অঙ্কটি দেওয়া আছে, A/B = 3/2 এবং B/C = 3/2 হলে A + B = B + C এর মান কত হবে? A/Bটাকে লিখতে পারি A = B = 3/2, আর B = C, এটা B/Cটাকে লিখেছি B = C = 3/2। তাহলে এখানে আমরা দেখছি বি এর মানগুলোকে সমান করতে হবে, বি আছে এখানে 2, এখানে 3, বি এখানে 2, এখানে 3, রাখ একটু পরে লিখছি। বি এর মানগুলো সমান করতে গেলে কি দরকার, উপরটাকে 3 দিয়ে গুণ করা হয়েছে আর এইখানটাকে 2 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, 2 এবং 3, এই যে প্রথমটাকে 3 তারপরে একটা 2 গুণ করলে কত হয় 9, গুণ করলে হয় যে 9 = 6 আর এখানে 6 = 4, তাহলে বি এর মানগুলো কী হলো, সমান হয়ে গেছে, দুটোর ক্ষেত্রেই বি এর মান আমাদের সমান পাওয়া গেল, সুতরাং A = B = C = 9 = 6 = 4, তাহলে A B এর মানগুলো পাওয়া গেছে, এর মান 9, বি এর মান 6 এবং সি এর মান 4,
এ প্লাস বি ইজ টু বি প্লাস সি মানগুলো বসানো হয়েছে, মানে 15:10 মানে 3:2, 3:2। এখানে অ্যান্সার হয়ে যাবে 3:2, 3:2। এর পরের অঙ্ক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কী হয়, সম্পূরক হয়ে যায়। এর পরের অঙ্ক, সাইন 3θ সমান হাফ হলে কস 80 প্লাস থিটা এর মান কত হবে? সাইন 3θ সমান হাফ হলে কস 80 প্লাস থিটা এর মান কত হবে? তাহলে কস 3θ সমান হাফ, কস 3θ সমান সাইন আছে, সাইন 3θ সমান হাফ, সাইন 3θ সমান সাইন 30 ডিগ্রি, এর মান হাফ হয়, তাহলে 3θ = 30 মানে থিটা সমান 10। তাহলে কস 80 প্লাস 10 হয়ে যাবে, এখানে থিটার মানটা বসানো হয়েছে, তাহলে 90 কস 90 এর মান 0, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 0, অ্যান্সার হয়ে যাবে 0। এরপরের অঙ্ক, কোনো ঘনকের কোণের দৈর্ঘ্য √45 হয়, √48 হয়, তবে তার আয়তন কত? তাহলে √3 ইন্টু বাহু সমান √48, মানে হচ্ছে √48 মানে 4√3, √3 ক্যান্সেল, এ সমান হচ্ছে 4, অর্থাৎ বাহু সমান হচ্ছে 4। আয়তন কত? বাহু তার হোল কিউব মানে 64, অ্যান্সার হয়ে যাবে 64, এখানে 64 হয়ে যাবে অ্যান্সার। এরপরে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ডেশ প্রবণতার একক, কার না কেন্দ্রীয় প্রবণতার একক। এর পরের অঙ্ক, সত্য এবং মিথ্যা। সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্তমান। সময়টা স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের, মূলধন এবং লভ্যাংশ সবসময় সরল সম্পর্কে থাকে, ঠিক আছে, মূলধন লভ্যাংশ, সুতরাং এটা মিথ্যা। এর পরের অঙ্ক, x³ ইন্টু ওয়াই, x² y² ইন্টু কমা দিয়ে আছে x y³ ক্রমিক সমানুপাতি। প্রথমেরটা বাই দ্বিতীয়টা করা যায়, কত x/y, এবং এইটা বাই এটা করা যায়, কত হয় x/y, সুতরাং এটা ক্রমিক সমানুপাতিতে আছে, এটা সত্য। এরপরে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। হ্যাঁ, এই যে দুটো বৃত্ত যদি আমরা স্পর্শ করাছি, দুটি বৃত্ত, এই যে একটা বৃত্ত এবং এইটা একটা বৃত্ত, কেন্দ্র দুটির সংযোগ রেখাংশটা কী হবে না, এই যে কেন্দ্র দুটির সংযোগ রেখাংশের উপর এই স্পর্শ বিন্দুটা অবস্থান করবে, স্পর্শ বিন্দুটা অবস্থান করছে, ঠিক আছে, সুতরাং এটা সত্য। এর পরের অঙ্ক, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তনও দ্বিগুণ হয়, দেখা যাক 4/3 πr³ আয়তনটা, এবং ব্যাসার্ধটাকে দ্বিগুণ করছে, অর্থাৎ 2r তার হোল কিউব, মানে হচ্ছে 8 × 4/3 πr³, মানে কত হবে 8, অর্থাৎ কত গুণ হবে 8 গুণ হবে, দ্বিগুণ নয় 8 গুণ হবে, সুতরাং এটা মিথ্যা। এরপরের অঙ্ক, y ভেরিয়েশন 1/x হলে y/x ধ্রুবক, মানে ব্যস্ত অনুপাতে যদি থাকে তাদের ভাগফলটা কখনোই ধ্রুবক নয়, গুণফলটা ধ্রুবক হয়। ব্যস্ত অনুপাতে x এবং y ব্যস্ত অনুপাতে আছে, তাহলে এদের গুণফলটা ধ্রুবক হবে, কিন্তু ভাগফলটা কখনোই ধ্রুবক নয়, সুতরাং এটা মিথ্যা। বৃত্তের ব্যাসার্ধের স্পর্শকের স্পর্শবিন্দুতে অঙ্কিত লম্বটি বৃত্তের কেন্দ্রগামী, এটা সত্য, কেন্দ্রগামী হবে। এই যে এটাতে স্পর্শ করছে, সেটা হচ্ছে কেন্দ্র, এই বিন্দু, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, বৃত্তের লম্বটি বৃত্তের কেন্দ্রবিন্দু হবে, ঠিক আছে, এটা সত্য। এরপরে মার্ক 2 এর অঙ্ক, 4 দাগের অঙ্কগুলো, একটি যৌথ ব্যবসায়ী এ মোট মূলধনের 1/2 অংশ এ, 1/6 অংশ বি এবং বাকি অংশ সি দেয়, ব্যবসায় মোট 18,000 টাকা লাভ হলে এর লাভের পরিমাণ কত? তাহলে মূলধন হচ্ছে x টাকা, তাহলে এ এর মূলধন কত না x/2 টাকা, বি এর মূলধন x/6 টাকা হবে, এবং সি এর মূলধন তাহলে বাকি টাকাটা x - x/2 প্লাস x/6, তাহলে এটা করে দিলে আমাদের হচ্ছে কত, বিয়োগ করলে 2x/6 মানে x/3। তাহলে মূলধনের অনুপাত কত পাচ্ছি আমরা না h/b/c, মানে এ এবং বি, এ বি সি এর মূলধনের অনুপাত x/2 = x/6 = x/3, তাহলে 1/2 = 1/6 = 1/3, তাহলে 16 গুণ করে দিলে 3:1:2, 3:1:2, তাহলে এর লাভের পরিমাণ কত? এর লাভের পরিমাণ 18,000 গুণিত 3/6, ঠিক আছে, গুণ করে দিলে কাটাকাটি করলে 9,000 টাকা, অর্থাৎ এর লাভের পরিমাণ হচ্ছে 9,000 টাকা, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের
সুদ আসলের 1/4 হবে। বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 হবে? ধরি আসল পি সমান x টাকা, সুদ আই সমান x/4 টাকা, সময় টি সমান 5 বছর, সুদের হার আর সমান জিজ্ঞেস চিহ্ন। ঠিক আছে, তাহলে কী হবে না, আই সমান PTR/100, আই সমান PTR/100, x/4 মান জানা আছে সুদ সমান x × 5 × R/100, কাটাকাটি করলে আমার 1/4 = R/20, আর সমান হচ্ছে 20/4 মানে 5, আর = 5, অর্থাৎ 5% হয়ে যাবে অ্যান্সার। এরপরে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। যেহেতু 7x² প্লাস kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3, তার জন্য কী হবে না, স্যাটিসফাই করবে সমীকরণটা, অর্থাৎ 7 × 2/3 তার হোল স্কোয়ার প্লাস k × 2/3 - 3 = 0 গুণ করে দিলে হচ্ছে কি, এটা হচ্ছে ঠিক আছে 7 × 4/9 প্লাস 2k/3 - 3 = 0, 2k/3 সবগুলোকে ডান দিকে নিয়ে যাই, 3 - 4 × 7 = 28, 28/9, 2k/3 সমান লসাগু করেছে 9, এটা 27 - 28 মানে 1 - 1/9, 2k/3 = -1/9, k = কত -1/9 × 3/2 মানে হচ্ছে -1/6, অর্থাৎ k এর মান হয়ে গেল -1/6, এটা হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্ক x = 3 + 2√2 হলে এটা √x + 1/√x নয়, x + 1/x হবে, x + 1/x, x + 1/x এর মান কত, এর মান নির্ণয় করো। x সমান 2 + 2√2, 1/x 1/2 + 2√2 অনুবন্ধীকরণ দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, নিচের মানটা 1 হয়েছে, অর্থাৎ 3 - 2√2 হবে, অর্থাৎ x + 1/x সমান 3 + 2√2 প্লাস 3 - 2√2, তাহলে 2√2 2√2 ক্যান্সেল, 3 + 3 সমান হচ্ছে 6, এটা হয়ে গেল অ্যান্সার। এর পরের অঙ্ক ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি দুটি যে এ ও বি সমান 60 ডিগ্রি, এ ও বি সমান 60 ডিগ্রি, এ ও বি সমান 60 ডিগ্রি এবং সিডি সমান হচ্ছে 10 হলে ওবির দৈর্ঘ্য কত, ওডির দৈর্ঘ্য এই যে ব্যাসার্ধটা, অর্থাৎ এ ও বি সমান 60 যদি হয় তাহলে নিশ্চয়ই এই কোণটাও 60 হবে, এই কোণটাও 60 হবে, সিওডি সমান 60 ডিগ্রি, ঠিক আছে, এবং সিডি সমান এটা হচ্ছে 10, সিডি সমান 10, সিডি সমান 10, ঠিক আছে, তাহলে ওডি ওসি এবং ওডি সমান বটে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কী করবে না, এদের এই যে কোণগুলোর সমান কোণ করবে, অর্থাৎ এটা কোণটাও 60 ডিগ্রি করে করবে, অর্থাৎ ত্রিভুজ এত ত্রিভুজ ডিওসি হলো সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা বাহু সমান অর্থাৎ 10 করে হবে, অর্থাৎ ওডি সমান 10 সেন্টিমিটার, এটাই হয়ে গেল অ্যান্সার। এর পরের অঙ্ক এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও ওই বৃত্তের কেন্দ্র, যদি কোণ সিওডি সমান 120 ডিগ্রি এবং কোণ বিএসি সমান 30 ডিগ্রি হয়, তবে কোণ বিওসি এর মান কত, বিওসি এর মান, কোণ বিওসি এর মান কত হবে, ভালো করে ছবিটা দেওয়া আছে এখানে, সিওডি 120 ডিগ্রি, মানে বিএসি 30 দেওয়া আছে এখানে, বিওসি এর মান কত, বিওসি এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, ঠিক আছে, তাহলে আমরা একটা ফর্মুলা, কেন্দ্রস্থ কোণ সিওডি সমান 120 ডিগ্রি কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ কত আছে সিবিও এই কোণটা পরিধিস্থ কোণ হবে, তাহলে পরিধিস্থ কোণ কত হবে, 60 ডিগ্রি হয়ে যাবে এটা, তাহলে এটার মান হচ্ছে 60 ডিগ্রি, এটার মান 60 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর আরেকটা আছে কত, এটা হচ্ছে সিবিও, যেহেতু ব্যাসার্ধ দুটি ব্যাসার্ধ ওসি এবং ওবি দুটি ব্যাসার্ধ, তাহলে এটার মানও 60 ডিগ্রি হবে, তাহলে এটার মান কত হবে, এটার মানও 60 হবে, অর্থাৎ কোণ বিওসি সমান 180 মানে 60 + 60 মানে হচ্ছে 180 - 120 মানে হচ্ছে 60, অ্যান্সার হয়ে গেলো বিওসি সমান 60। এরপরে আর cos θ গেল 2√3, আর sin θ গেল 2 এবং বি সূক্ষ্মকোণ হলে, বি সূক্ষ্মকোণ এখানে বি নয়, থিটা সূক্ষ্মকোণ হলে আর এবং থিটার মান নির্ণয় করে, এটা থিটা সূক্ষ্মকোণ হলে, থিটা সূক্ষ্মকোণ হলে আর এবং থিটার মান নির্ণয় করো,
আর কস থিটা ইকুয়াল টু 2√3 এটা 1, আর সাইন থিটা ইকুয়াল টু 2 এটার নাম দেওয়া হয়েছে 2, তাহলে 2 ভাজিত 1 করে পাই আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু 2/2√3, ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে থিটা সমান 30, তাহলে ট্যান কতর মান 1/√3 না থিটার মানটা 30, অর্থাৎ থিটা সমান 30 পাওয়া গেল। এরপরে থিটার মানটা 2 নম্বরে বসাচ্ছি, তাহলে আর ইন্টু সাইন 30 সমান 2, আর ইন্টু সাইন 30 মান হচ্ছে হাফ সমান 2, তাহলে 2 2 4, অর্থাৎ আর ইকুয়াল টু 4, আর ইকুয়াল টু 4 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 1/1 মাইনাস সাইন স্কোয়ার 80 মাইনাস 1/sec স্কোয়ার 10 মাইনাস 1 এর মান নির্ণয় করো। 1/1 মাইনাস সাইন স্কোয়ার 80 মাইনাস 1/sec স্কোয়ার 10 মাইনাস 1, ঠিক আছে, এটা কত হবে? নো 1 এটার মানটা হচ্ছে কত? নো কস স্কোয়ার 80 মাইনাস 1/10 স্কোয়ার 10, তাহলে এটা উপরে যদি তুলে দেওয়া হয় কসটাকে উপরে দিলে sec স্কোয়ার 80 মাইনাস 10টা কট স্কোয়ার 10, তাহলে sec স্কোয়ার 80 মাইনাস কট স্কোয়ার 90 মাইনাস 80 মানে হচ্ছে 90 মাইনাস 80, অর্থাৎ এটা 10টা কট হয়ে যাবে। sec স্কোয়ার 80 মাইনাস 10 স্কোয়ার 80 মানে হচ্ছে এর মানটা 1, sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, এই করে এর মানটা হয়ে গেল 1। 9 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্কটা দেওয়া আছে। 9 দাগের অঙ্ক কি বলছে? একটি আয়তঘনের মাত্রাগুলি যথাক্রমে 12 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। ওই আয়তঘনের সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? প্রতিটি ঘনকের ধার, তাহলে আমরা ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a সেন্টিমিটার। ঘনকের আয়তন কত? না ঘনকের আয়তন হচ্ছে a কিউব ঘন সেন্টিমিটার। এখন এই ঘনকের আয়তনটা কি? না আয়তঘনের আয়তনের সঙ্গে সমান হবে, অর্থাৎ a কিউব সমান 12 × 6 × 3, তাহলে a সমান 3√12 গুণিত 6 গুণিত 3, মানে 3√12 টাকা ভাঙলে আমাদের 2 × 2 × 3 পাওয়া যায়, 2 × 2 × 3, 6কে ভাঙলে 2 × 3 আর 3কে যা আছে তাই, অর্থাৎ তিনটা এখানে রিপিট আসছে, তিনটা রিপিট আসছে। 2 কোটা আছে, একটা, দুটা, তিনটা, ঠিক আছে, এই 2গুলো দিয়ে আছে 2, এবং 3 কোটা আছে, 3 ও 3টা আছে, অর্থাৎ 3, অর্থাৎ এর মান হচ্ছে 6, অর্থাৎ ঘনকের তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হলো? 6 সেন্টিমিটার করে, 6 সেন্টিমিটার করে হয়ে যাবে অ্যান্সার। এরপর 10 দাগের অঙ্কটা, গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বাড়ালে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? গোলকের ব্যাসার্ধ 50% বাড়ানো হচ্ছে, তাহলে আমরা ধরে নিই গোলকের ব্যাসার্ধ সমান r একক, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² বর্গ একক, বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ালে ব্যাসার্ধ r প্লাস r × 50/100 মানে r প্লাস r/2 মানে 3r/2 একক, 3r/2 একক। বক্রতলের ক্ষেত্রফল 4πr², আর হচ্ছে 3r/2 মানে 4π3r/2 তার হোল স্কোয়ার বর্গ একক, 4π9r²/4, তাহলে কত হয়? 9πr², 9πr², ঠিক আছে, এটা বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল 9πr², এবং ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? 9πr² মাইনাস আগে ছিল πr², অর্থাৎ 5πr² ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ শতকরা বৃদ্ধি কি জানি আমরা? এখন যত মানে কতটা বৃদ্ধি পেয়েছে গুণিত 100 বাই আগে যত ছিল, অর্থাৎ 4πr², কাটাকাটি করলে হচ্ছে 4 25 125 গুণিত 5 মানে 125% হবে ক্ষেত্রফল, শতকরা বৃদ্ধি হবে 125%। এরপরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে আমরা শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক আর তির্যক উচ্চতা l একক ধরে নিয়েছি। পার্শ্বতলের ক্ষেত্রফল শর্তানুযায়ী পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l সমান √5 × πr², তাহলে l = √5 × r, উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে l² = 5 × r², l² এর মান জানি r² + h² = 5r², h² = 5r² - r², h² = 4r² বিয়োগ করে দেওয়া হয়েছে, তাহলে 4r², h²/r² = 4, তাহলে h/r সমান হচ্ছে √5/1, √4/1, h/r সমান 2/1, মানে h/r সমান 2:1, 2:1। এবারে 12 দাগের অঙ্কটা, একটা ছক দেওয়া আছে, xi এবং fi মানগুলো দেওয়া আছে,
8 তার সাপেক্ষে এফ হয় 30, 20 20 সাপেক্ষে 20, 26 সাপেক্ষে এফ, 29 সাপেক্ষে 10। প্রদত্ত তথ্য থেকে তথ্যের গড়টা আছে 17 হলে এফ এর মান নির্ণয় করো। তাহলে এফ এর মান নির্ণয় করতে বলেছে এক্স আই এফ আই এফ আই এক্স আই করেছি, যেহেতু গড়টা বের করতে বলেছি, গড়টা দেওয়া আছে, এই গড়টার সঙ্গে সমান করব। সুতরাং এক্স আই এফ আই বা এফ আই এক্স আই দরকার, প্রত্যেকটা ডাটা গুণ করে দেওয়া হয়েছে এবং এফ আইটাকে যোগ করলে আমাদের কত হবে প্লাস এফ, এফটাকে আগেই প্লাস করে রাখেছি, বাকি সংখ্যাগুলো যোগ করলে 60 এবং এইটাকে যদি যোগ করা হয় সামেশন এফ আই এফ এক্স আই, তাহলে এই সংখ্যাটা আগে যোগ করি 26 এফ, বাকিগুলো যোগ করলে হচ্ছে 930। সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই সমান এক্স বার, 930 প্লাস 26 এফ বাই 60 প্লাস এফ সমান হচ্ছে 17। আড়াআড়ি গুণ করলে হয়ে যায় 930 প্লাস 26 এফ সমান 1020 প্লাস 17 এফ। তাহলে 26 এফ মাইনাস 17 এফ সমান 1020 মাইনাস 930 মানে হচ্ছে 90। 9 এফ সমান 90, এফ সমান হচ্ছে 10। সুতরাং এফ হয়ে গেল 10, এইটা হয়ে গেল অ্যান্সার। এফ এর মান জিজ্ঞেস করেছিল 10। ঠিক আছে, এইগুলো আমাদের এই সেটটি কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা পরের সেটটি নিয়ে আসছি।